নারায়ণগঞ্জ থেকে ভোটের সময় স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজ আমার সঙ্গে নারায়ণগঞ্জে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং কবি ও সংস্কৃতি কর্মী আরিফ বুলবুল। আমি রহমান একটু আরিফ ভাইকে দিয়ে শুরু করি যে এই যে সুন্দর এবং সংকট দুই তো কবিকে প্ররোচিত এবং প্রণোদিত করে কবিতা লেখার জন্য, সেখানে নারায়ণগঞ্জের সুন্দর নাকি সংকট, কোনটা আপনাকে বেশি আলোড়িত করছে, আন্দোলিত করে? দুটোই করে। যেহেতু আমি নারায়ণগঞ্জে থাকি, এখানকার সুখ দুঃখ দুটোর সাথেই আমার খুব গভীর সম্পর্ক। তার সুখেও যেমন আমি আনন্দে উদ্বেলিত হই, তেমনি দুঃখেও তেমনি ম্রিয়মাণ হয়ে পড়ি। হ্যাঁ, এবং সেই দুঃখ থেকে উত্তরণের জন্য আমার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতা যতটুকু করার চেষ্টা করি। দুটোই আমাকে মানে সমানভাবেই আলোড়িত করে। সংকটগুলো কি চোখে পড়ছে আপনার? সংকট, এখন সংকট তো অনেক রকমের আছে। আপনি যদি বাহ্যিকভাবে একদম একটা নগরের যে সংকট, হ্যাঁ, নগরের সংকট হলো যে আমাদের এই নগরটা একদিক দিয়ে চিন্তা করলে যে আমরা যতটুকুর মধ্যে থাকি, যেটুকু আমরা নগর বলি, যেটুকুকে আমরা নগর বলি আর কি, সেই জায়গাটুকু অল্প জায়গার মধ্যে অনেক মানুষ, অনেক বেশি মানুষ। হ্যাঁ, এত বেশি মানুষকে ম্যানেজমেন্ট করা এটা একটা কঠিন ব্যাপার। যদি আমি একটা দৃষ্টিকোণ থেকে দেখি, মানে নাগরিক দৃষ্টিকোণ থেকে, নাগরিক সুবিধা অসুবিধা দৃষ্টিকোণ থেকে দেখি, এই মানুষকে ম্যানেজ করা খুব কঠিন আর কি, এত 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 লোক সংখ্যা আর কি, এত অল্প জায়গার মধ্যে। হ্যাঁ, আর এবং এই শহরের এই একটা জায়গাতে এত বেশি মানুষ, ঘনত্ব এত বেশি হওয়া এবং ফলশ্রুতিতে যাতায়াত ব্যবস্থাটা একটা সংকটের মুখে আছে। সুন্দর হচ্ছে হলো এই শহর শীতলক্ষ্যা নদীর মতন একটা নদীর পাশে, এটা একটা সৌন্দর্য। এই শহরে অনেক পুরনো স্থাপত্য ছিল, যেগুলো অতীতের সাথে আমাদের সম্পর্ককে স্মরণ করা দেয়। সুন্দর। এই শহরের মানুষ সংগ্রামী, তারা সংগ্রাম করে, সবসময় সংগ্রাম করে সত্য এবং সুন্দরকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। হ্যাঁ, এগুলোই তো। রহমান ভাইয়ের কাছে আসি যে আরিফ ভাই যেভাবে বললেন, উনার কবির চোখে দেখা সংকট এবং সুন্দর, একজন নাগরিক হিসাবে আপনি এই সুন্দর ও সংকটকে কিভাবে দেখছেন? আমি মনে করি যে আরিফ ভাই যে কথাগুলো বলেছেন, কথাগুলো সঠিক, কিন্তু রাজনৈতিক কারণে এই সুন্দরগুলো যে বহিঃপ্রকাশ, এটা ঘটছে না আমাদের নারায়ণগঞ্জে। সুতরাং আমরা দীর্ঘ সময় নারায়ণগঞ্জে এই রাজনৈতিকভাবেই আন্দোলন করে আসছি, নাগরিক আন্দোলন করে আসছি, এবং একটা সুন্দর যা নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্যই আমাদের আন্দোলন। এখানে হত্যাকাণ্ড হচ্ছে, এখানে নারী নির্যাতন হচ্ছে, এখানে তানভীর মোহাম্মদ তকির মতো একজন মেধাবী ছাত্র নাট্যকার, চঞ্চলের মতো একজন ভালো নাট্যকার, শিল্পকলা একাডেমি কর্তৃক পুরস্কার প্রাপ্ত একজন মানুষকে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য নারী শিশু হত্যাকাণ্ড হয়েছে, 7 খুন হয়েছে, 5 খুন হয়েছে। এখানে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সবসময় নীরব থেকেছেন এবং জনগণের প্রত্যাশাটা এই প্রশাসন পূরণ করেন নাই। এবং এই যে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উত্তরণ, হ্যাঁ, সেটাকে আপনি মানে এই যে আপনি তো পৌরসভাও দেখেছেন এবং তারপর সিটি কর্পোরেশন তার উত্তরণ হলো, সেই জায়গা থেকে এই সিটি কর্পোরেশনের পথ চলাটা আপনি কিভাবে দেখছেন? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হওয়ার পরে নারায়ণগঞ্জে ব্যাপক একটা উন্নয়ন হয়েছে, কিন্তু খুব পরিকল্পিতভাবে কি সিটি কর্পোরেশন এগুচ্ছে? অনেকটাই পরিকল্পিতভাবেই সিটি কর্পোরেশন এগিয়ে গেছে, এটা আমার দেখা মতে। এবং নারায়ণগঞ্জে কখনো কোনো সময় পার্ক ছিল না। এখানে বেগম ফজিলাতুন্নেসা মুজিব পার্ক হয়েছে এবং পার্কের কাজ চলছে, এটা লক্ষণীয় ব্যাপার। এবং এই যে আমরা যে নদীর পাড়ে বসে আছি, নদীর যে বিপন্ন অবস্থা, এই ব্যাপারে আমরা নারায়ণগঞ্জ নাগরিক কমিটি থেকে সকল সংগঠনকে নিয়েই এই শীতলক্ষ্যার ভালো পানিগুলো আমরা চাই এবং আমরা আন্দোলন করেছি শীতলক্ষ্যাকে নিয়ে। এবং এখানে বাধাটা হলো, প্রধান বাধাটা হলো বিকেএমই, এবং বিকেএমির যে পানিগুলো, এটা ইপিটি তারা নির্মাণ করে না বলেই তাদের সমস্ত বিষাক্ত
ময়লাগুলো আবর্জনাগুলো শীতলক্ষ্যা নদীতে পড়ে এবং শীতলক্ষ্যা নদী প্রতিদিন দূষিত হয়। আমরা মাছ খেতে পারি না, মানুষ পানি ব্যবহার করতে পারে না। এই শীতলক্ষ্যা নদীতে সকাল এবং বিকাল হাজার হাজার মানুষ স্নান করত, মুসলমানও করত, হিন্দুও করত, বৌদ্ধ করত, খ্রিস্টান করত। এবং আজকে শীতলক্ষ্যা নদীতে মানুষ নামতে পারছে না বিকেবি এই অনাচারের কারণে। শিল্প কারখানার জন্য আমরা আরিফ ভাই আপনার কাছে আসবো, কারণ নদীর বিপন্ন হওয়া নিশ্চয়ই আপনাকেও ব্যথিত করে। আমরা সেই কথা আপনার কাছে যাব। পাশাপাশি নারায়ণগঞ্জের যে সাংস্কৃতিক আন্দোলন, আপনি বলছেন যে মানে অন্যান্য যে কোনো শহরের চেয়ে সাংস্কৃতিক আন্দোলন অনেক তুঙ্গে থাকে, অনেক সোচ্চার থাকে এখানকার সাংস্কৃতিক কর্মীরা। এই যে শীতলক্ষ্যার এই যে বিপন্ন অবস্থা, সেটা নিশ্চয়ই আপনাকেও ব্যথিত করে। সেখান থেকে যদি আলোচনা শুরু করেন। শীতলক্ষ্যা বিপন্ন আজ থেকে না, বহুদিন আগে মানে থেকে। নারায়ণগঞ্জের দুঃখ এখন শীতলক্ষ্যা। প্রায় সেরকমই ব্যাপারটা, যে আমরা যখন একদম ছোট ছিলাম আমরা শীতলক্ষ্যায় গোসল করতাম, এবং শীতলক্ষ্যায় ইরাবতী ডলফিনের অবাধ বিচরণ ছিল। মানে তাকালেই দেখা যেত যে ওই ইরাবতী ডলফিনগুলো যেভাবে ডুব দেয়, আমরা বলতাম হুম মাছ, ছোটবেলায় বলতাম। তো সেই ইরাবতী ডলফিন দেখা যায় না, আসলে কিছুই, কোনো মাছ আছে কিনা আমার এখন সন্দেহ জাগে আর কি এই নদীতে। এবং পানি ড্রেনের পানির মতন কালো। আর যেটা বললেন যে নারায়ণগঞ্জ শহরের যে সংস্কৃতি আন্দোলনের যে ব্যাপারটা, যে কোনো শহরের যে কোনো অন্যায় অবিচার এসবের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সংস্কৃতি কর্মীরা সবসময় সোচ্চার। এবং যে সমস্ত কথা রহমান ভাই বললেন, তার যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, ত্বকী হত্যাকাণ্ড, চঞ্চল হত্যাকাণ্ড, এছাড়া 7 খুন বা 5 খুন বা আরো প্রতিনিয়ত নানান রকমের যে সমস্ত নিরাপত্তাহীনতার ঘটনা ঘটে যাচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যাচ্ছে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে এবং নানান রকমের অনিয়ম অনাচার ঘটে যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে নারায়ণগঞ্জের সংস্কৃতি কর্মীরা সবসময় সোচ্চার, সবসময় সচেতন। এবং তাদের এই সংগ্রামের কারণে আসলে অনেক কিছুই অনেক মানে করতে মানুষ চিন্তা করে, খারাপ যারা তারা অনেক কিছু করতে চিন্তা করে, যে কারণ সংস্কৃতি কর্মীদের একটা প্রবল একটা প্রতিবাদ, একটা প্রতিরোধ সেখানে রয়েছে। সাংস্কৃতিক আন্দোলন, সংস্কৃতির চর্চার একটা একজন বড় পৃষ্ঠপোষক কিন্তু মেয়র হন। সেই জায়গা থেকে আপনারা এই যে পৌরসভা থেকে সিটি কর্পোরেশন, আপনারা কি দেখছেন যে তারা কতটা, আমি শুধু মেয়রদের কথা বলছি না, আমি কাউন্সিলরদের কথা বলতে চাই, যে ওয়ার্ড ভিত্তিক কিন্তু তাদেরও ভূমিকা আছে এই সাংস্কৃতিক আন্দোলন বা সাংস্কৃতিক চর্চার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করার। আসলে মানে মেয়র বা কাউন্সিলরদের বা সোজা কথা যদি আমি সামগ্রিক প্রতিষ্ঠান হিসাবে সিটি কর্পোরেশনের কথা বলি, স্থানীয় সরকার যে দায়িত্ব, সেই দায়িত্ব হলো যে কোনো শহরে বা যেখানকার তারা দায়িত্বপ্রাপ্ত হবেন তারা যেখানে সেই দায়িত্বপ্রাপ্ত অংশের সেখানে অবাধ সাংস্কৃতিক প্রবাহ, মানে মানুষের প্রতিদিন দৈনন্দিন জীবনের যে তার যে চলাফেরা থেকে শুরু করে, তার জীবনযাপন থেকে শুরু করে, তার বিনোদন, তার সংস্কৃতি, সবকিছুতেই সে একটা ভূমিকা রাখবে, সিটি কর্পোরেশন ভূমিকা রাখবে। এবং তার এমন সমস্ত স্পেস তৈরি করে দিতে হবে সংস্কৃতি কর্মীদের জন্য বা জনগণের জন্য বটে, তার বিনোদনের জন্য, তার সংস্কৃতি চর্চার জন্য স্পেস তৈরি করে দিতে হবে, যেই স্পেসের মধ্যে সংস্কৃতি চর্চা চলবে, জনগণ তাদের বিনোদন পাবে, নাট্যশালা কিংবা ওপেন এয়ার স্পেস। যেমন আমাদের নারায়ণগঞ্জে আসলে জায়গার খুব অভাব, এবং যে সমস্ত জায়গাগুলো ফাঁকা ছিল তার একটা, যেখানে আমাদের শহীদ মিনার হয়েছে, সেই শহীদ মিনার একাধারে শহীদ মিনার আবার নাগরিকদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এটা সিটি কর্পোরেশন নাগরিকদেরকে আসলে দেখা যায় যে সবাই যে ওই মিলিত হওয়া, ওই যে বা এই যে বিকালবেলা বা সকাল সব সময় কিন্তু শহীদ মিনার কেন্দ্রিক তাদের। হ্যাঁ, শহীদ মিনার কেন্দ্রিক, এবং আমরা চাই যে আরো হোক এরকম। আমি একটু আপনার কাছে আবার ফিরবো আরিফ ভাই, আমি রহমান ভাইয়ের কাছে যেতে চাই, যে কথাগুলো বলেন সামাজিক সাংস্কৃতিক যে বিষয়গুলোর কথা আরিফ ভাইয়ের প্রসঙ্গে আসলো, যে সিটি কর্পোরেশন বা জনপ্রতিনিধিরা, কাউন্সিল এবং মেয়রদের কাছে যেই জায়গায় পাশে এসে দাঁড়াতে পারেন নাগরিকদের, সেইখান থেকে যদি আপনি কথা বলেন। আমরা সবসময়ই নাগরিক কমিটির পক্ষ থেকে এবং সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমাদের সাংস্কৃতিক আন্দোলনে যে বাধাগুলো, এই বাধাগুলো সম্পর্কে মেয়রের সঙ্গে মত বিনিময় করেছি, এবং আমাদের বিভিন্ন সময়ে আমাদের দাবিগুলো উনি সযত্নে শুনেছেন এবং বিস্তারিতভাবে এটা সমাধান করার চেষ্টা করেছেন। কিন্তু যে টাউন হল ছিল, ওই যে সেটা জিয়া হল নামে পরিচিত, তার তো খুব দুরবস্থা দেখছি আমরা। জিয়া হলের
যে অবস্থা দুরবস্থা সেটা স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের অবহেলার কারণে জিয়া হল আজকে মৃতপ্রায় বলতে পারেন। সেখানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট থেকে আমরা বিভিন্ন সময় যেই অনুষ্ঠানগুলো করতাম, বৃষ্টি হওয়ার সময় দেখা যেত আকাশ থেকে পানি পড়ছে সমানে, এবং এটা আমরা ডিসিকে বিভিন্ন সময় জানিয়েছি, কিন্তু ডিসি যদিও জিয়া হলের প্রধান তবু তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। এরকম আরো এরকম ওই যে যেটা বললেন জলাজীর্ণ অবস্থায় আরো মানে সাধারণ মানুষ বা নাগরিকদের সমবেত হবার মতো যে জায়গা, সেগুলো কোনো দুরবস্থা আছে কিনা? বিশেষ করে ঐতিহ্যের কথা বলছিলেন যে, আর ওই যে পর্যটন এলাকা, সেই জায়গাগুলিও কি এই সিটি কর্পোরেশনের চোখের আড়ালে পড়ে গেল কিনা বা পড়ে আছে কিনা এখনো? আমার জানার মতে সোনাকান্দা একটা রাসেল পার্ক নামে একটা পার্ক হওয়ার কথা ছিল, সেখানে আমাদের মাননীয় সাংসদ বাধা দিয়েছেন, সেই কারণে বাধার কারণে রাসেল পার্কটা হয় নাই। যদি হতো তাহলে একটা এই বেগম ফজিলাতুন্নেসা মুজিব পার্ক এবং রাসেল পার্ক যদি হয়তো ভবিষ্যতেও যদি হয়, আমরা মনে করি যে এটা একটা আমূল পরিবর্তন হবে, এবং নারায়ণগঞ্জ শহরে এবং নারায়ণগঞ্জ জেলায় বাতাসে কিন্তু অনেক ধুলা ঘুরে বেড়ায় এবং অক্সিজেনের পরিমাণ কম। সুতরাং যদি গাছ বৃক্ষরোপণ করা যায়, পার্ক নির্মাণ হয় নারায়ণগঞ্জ শহরে এবং সিটি কর্পোরেশনের অধীনে, সিটি কর্পোরেশনের বাইরে, তাহলে আজকের যে এই সমস্যাটা অক্সিজেনের সমস্যাটা নারায়ণগঞ্জবাসীর জন্য থাকবে না। আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে আরিফ ভাই আপনাকে দিয়ে শুরু করব যে আমরা জানি যে এবার যারা নতুন ভোটার প্রায় 70,000 ভোটার আছেন, তাদের বিবেচনার দিক কোনটা হবে এবারের যে তার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, এবং তাদেরকে আকৃষ্ট করার জন্য নতুন এই মানে এবার যারা প্রার্থী হলেন, নতুন মেয়াদে যারা আসবেন, তারা তরুণদেরকে বা নতুন ভোটারদেরকে কিভাবে আকৃষ্ট করবেন, তাদের ইশতেহার বা তাদের প্রতিশ্রুতি দিয়ে কোন দিকগুলি সামনে আনা উচিত? নতুন যারা এই যে 70,000 নতুন ভোটার এবার ভোট কেন্দ্রে যাবেন বলে ধারণা করা হচ্ছে, তাদের লক্ষ্য কি থাকবে, তাদের প্রত্যাশা কি থাকবে এই প্রার্থীদের কাছে, সেটা কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা কি থাকবে, এবং তাদেরকেই বা প্রার্থীরা কিভাবে আকৃষ্ট করবেন? ভালো কথা। এটা বলার আগে আমি একটু আগের কথা একটু রেস ধরে বলি, যেটা হচ্ছে যে গতবার মানে যে সেশনে যে সিটি কর্পোরেশন ছিল, তার কাউন্সিলর ছিলেন, আমি মনে করি যে পরিমাণ উন্নয়ন হতে পারত, সেই উন্নয়নের গতিকে নানানভাবে সহযোগিতার অভাবে, বিভিন্ন অসহযোগিতা করে, আমি বলবো সহযোগিতার অভাবে না, অসহযোগিতা করে অনেকভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। এটা 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 নারায়ণগঞ্জের জনগণ কিন্তু এটা দেখছে। কারণ আজকাল এই মানে তথ্যের অবাধ প্রবাহের যুগে কোনো কিছু ঢেকে রাখা যায় না, যে কারণে সবাই দেখছে যে কারা এটা করছে, কিভাবে হয়েছে, এই জিনিসগুলো ঘটনা ঘটছে। নাহলে আমি মনে করি যে সিটি কর্পোরেশন আরো অনেক কাজ আমাদের জন্য অনেক সংস্থার প্রতি নির্ভরশীল। এই যে 70,000 নতুন ভোটার, এরা কিন্তু তথ্য প্রবাহের সাথে যুক্ত। আজকে 20 বছর আগের মতন অবস্থা নেই, বর্তমান অবস্থা। তারা জানে যে, তারা দেখছে, তারা শহরে ঘোরে, তারা সব জায়গায় যায়, তারা দেখছে যে আসলে কি ঘটছে, কোথায় উন্নতি ঘটছে, কোথায় উন্নতি ঘটছে না, কিভাবে ঘটছে, সবই জানে তারা। এবং তারা অবশ্যই এই বিষয়ে সচেতন যে তারা একটা, কারণ তাদের জীবন সামনে পড়ে রয়েছে, তারা এই শহরে বাস করবে এবং তারা একটা সুন্দর জীবন চায়। একটা সুন্দর জীবন চাইতে হলে সুন্দর নাগরিক জীবন চায়, এবং সেই নাগরিক সুবিধাগুলো সিটি কর্পোরেশন তাদের জন্য তৈরি করতে পেরেছে কিনা, সেই দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে সিটি কর্পোরেশন এই নাগরিক সুবিধাগুলো যেভাবে তৈরি করেছে, নদীর এপারে যদি বলি, এপারে তো তৈরি করেছেই, এবং মানে নদীর পূর্ব পারে যেটা হয়েছে সেটাকে মানে একেবারে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপের মতন বলা যায়, যে ওখানে যে উন্নয়ন ঘটেছে সেটা একটা অভাবনীয় উন্নয়ন। অতএব আমি মনে করি যে এই নতুন ভোটাররা উন্নতির পক্ষেই রায় দেবে বলে আমি মনে করি। মানে যে আমি একটু রহমান ভাইয়ের কাছে যেতে চাই, যে নতুন ভোটারদের বিবেচনার দিকগুলো, তারা কোন দিকগুলো লক্ষ্য রাখবেন এবং তাদেরকে প্রার্থীরা কিভাবে আকৃষ্ট করবেন নিজেদের ইশতেহার দিয়ে, নিজেদের প্রতিশ্রুতি দিয়ে। আমরা যেটা দেখছি সেটা হলো একটা রোল মডেল বর্তমান মেয়র তৈরি করেছেন, এবং এই রোল মডেলের দিকেই নারায়ণগঞ্জের এই 70,000 ভোটার
আকৃষ্ট হবেন। কিন্তু এই যে শহরে আমরা দেখছি যে সিটি কর্পোরেশন হওয়ার পর এই যে মার্কেট বেড়ে গিয়েছে, এখানে শিল্প এলাকা এবং বিভিন্ন রকম শিল্প এলাকাগুলো হয়তো কিছুটা বাইরে নগরের, কিন্তু চারপাশকে ঘিরে রেখেছে এবং তাদের যে বিভিন্ন রকম ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু বাড়ছে। সেই জায়গা থেকে নগরের এই যে মানে জীবনযাপন বা যাপিত জীবন স্বচ্ছন্দ কতটা থাকলো বা রয়েছে? আমাদের যে যাপিত জীবনে যে সমস্যাগুলো আছে সেটা আপনার এই নারায়ণগঞ্জ বর্তমানে এই শীতলক্ষার পশ্চিম পাড় এবং পূর্ব পাড়ে যেখানে বর্জ্যগুলো আপনার যে ড্রেন নির্মাণ করা হয়েছে, সেই ড্রেনের মধ্যে যেই বর্জ্যগুলো আছে সেটা প্রতিদিন পরিষ্কার করে সিটি কর্পোরেশন এবং তার কর্মচারীরা। কিন্তু আমাদের যেটা সবচেয়ে বড় অভাব সেটা হলো সচেতনতার অভাব। এবং নাগরিকরা এই যে বড় বড় ড্রেন তৈরি হয়েছে 5টা বেশি, সেই ড্রেনগুলোর মধ্যে একটা বালিশ ফেলে দিল, অথবা একটা তোষক ফেলে দিল, অথবা একটা ল্যাব ফেলে দিল, এটা বন্ধ হয়, আবার সিটি কর্পোরেশনকে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। সবাইকে যে নারায়ণগঞ্জের নিশ্চয়ই যে বস্তি এলাকা আছে এই শহরের মধ্যে, এখানে জলাবদ্ধতা আর অবস্থা কি, তারপর হচ্ছে যে যানজট আছে, হ্যাঁ ড্রেনের সমস্যা, সেগুলি যদি যানজট যেটা আছে সেটা নিতাইগঞ্জ থেকে একেবারেই চাষারা পর্যন্ত যানজট আছে। সেখানে যেটা আমরা প্রথম থেকেই ডিসিকে বারবার বলছি যে ডিসি সাহেব, আপনি আমাদের দরখাস্ত ডিসি সাহেবের কাছে আছে নাগরিক কমিটির, সেটা ডিসি, এসপি এবং মেয়র 3 জন যদি বসেন, যৌথভাবে সিদ্ধান্ত নেন, তাহলে নারায়ণগঞ্জ শহরে যে যানজটটা আছে সেই যানজটটা থাকবে না। এবং আমি আপনাদের মাধ্যমে যে কথাটা এই সরকারকে বলতে চাই যে নারায়ণগঞ্জে রাজধানী উন্নয়ন বোর্ড অর্থাৎ রাজুক যেই পরিকল্পনাগুলো করেন সেই পরিকল্পনাগুলো সঠিক নয়। তারা এই বিল্ডিং করতে দিয়েছেন, কিন্তু এই বিল্ডিং এর নিচে যে গাড়িগুলো থাকবে সেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা তারা করেন নাই। ফলে নারায়ণগঞ্জ শহরে নিতাইগঞ্জ থেকে আপনি চাষারা পর্যন্ত যে বিল্ডিং গুলো দেখবেন, বিল্ডিং এর মালিকদের গাড়ি এই রাস্তা যানজট তৈরি করে। এই যে যানজট তৈরি হয় তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের মেয়র কোনো ব্যবস্থা নিতে পারছেন না। সেখানে এই পুলিশ প্রশাসন, আমরা তো দেখলাম ট্রাক বা অন্যান্য গণপরিবহন তো রাস্তার উপর দাঁড়িয়ে, রাস্তার মধ্যে তো সব সময় আপনি নিতাইগঞ্জ থেকে চাষারা পর্যন্ত দেখবেন যে একসঙ্গে 4টা ট্রাক রাস্তার মধ্যে আছে। এবং সেখানে যদি নিয়মিত ট্রাফিক এটা নিয়ন্ত্রণ করত তাহলে এই যানজটটা। আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে দুজনের কাছে জানতে চাবো যে নতুন যারা মেয়র এবং কাউন্সিলর হিসেবে আসছেন তারা কিভাবে কাজ শুরু করতে পারেন, এবং তাদের প্রথম এজেন্ডার কথা যদি বলি আমরা, যে প্রথম কাজ কি হতে পারে এবং তাদের কাছে আপনাদের প্রত্যাশাগুলো কি, আপনাদের নাগরিক ইশতেহারই বা কি, সেটা আপনার ইশতেহার কি, আপনি কি চাচ্ছেন? আমি যেটা চাচ্ছি সেটা হলো যে সিটি কর্পোরেশনকে অবশ্যই আরো বেশি করে সংস্কৃতি চর্চার এবং নাগরিকদের বিনোদনের সুবিধা আরো বাড়াতে হবে। এই যে রহমান ভাই বললেন যেটা অসচেতনতা জনগণের, আসলে সত্যিকারভাবে আপনি যদি মানে সচেতনতার চর্চা না করতে পারেন, এবং সেই সচেতনতার চর্চাটা কোথা থেকে হবে? আপনি এটা করা ঠিক না, এটা করা ভুল, এইভাবে করা হবে না। আসলে আপনার সংস্কৃতি চর্চার ভেতর দিয়ে যেভাবে এবং একটা সমন্বিত প্রোগ্রামের মাধ্যমে, একটা পরিকল্পনার মাধ্যমে জনগণের কাছে একটা নাগরিক জীবন কেমন হওয়া উচিত সেটা নিয়ে যেতে হবে। এবং আমি মনে করি যে যত বেশি আপনি নাগরিকের জন্য মানে মেলামেশার জায়গা রাখবেন, তার জন্য নাগরিক সুবিধার, বিনোদনের সুবিধা তৈরি করবেন, তত বেশি নাগরিক তার রুচিতে সূক্ষ্ম থেকে মানে সূক্ষ্ম হয়ে উঠবে এবং সে তার যে পুরনো স্থূল রুচিগুলো সেগুলোকে ত্যাগ করবে। যেমন আমরা কি করি, আমরা একটা চিপস খেলাম, ঠোঙাটা রাস্তার মধ্যে পলিথিনটা ফেলে দিলাম, ওটা ড্রেনের মধ্যে গিয়ে জমা হলো। এরকম আমার মতন হাজার হাজার নাগরিক আছে, লাখো লাখ প্রত্যেকেরটা যদি ড্রেনের মধ্যে জমা হয়, সিটি কর্পোরেশন যত মোটা যত বড় ড্রেনই করুক না কেন, সেই ড্রেনে কিন্তু কাজ হচ্ছে না, কারণ আমার ময়লাটা গিয়ে সেই ড্রেনটাকে বন্ধ করে দিচ্ছে। সুতরাং সিটি কর্পোরেশনের সমস্ত ভালো কাজগুলো ব্যর্থ হয়ে যেতে পারে যদি নাগরিক সেই সুবিধাগুলোকে সঠিকভাবে
ব্যবহার না করতে পারে। অতএব আমি মনে করি যে সিটি কর্পোরেশনের উচিত যে নাগরিকরা যাতে তার প্রদত্ত সুবিধাগুলো ব্যবহার করার জন্য মানসিকভাবে এবং নাগরিকরা কতটা এখানে নাগরিকদের অংশীদারিত্বের ব্যাপার আছে, তাদের কাছে জানার বিষয় আছে। হ্যাঁ, অবশ্যই এবং অবশ্যই সকল উন্নয়ন অবশ্যই তাদের সম্পৃক্ত করার সেই বিষয়। নাগরিককে ফিল করানো, তাকে অনুভব করানো যে এই নগরে যেমন সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে ড্রেন করার, ঠিক তেমনি ভাবে তার দায়িত্ব আছে সেই ড্রেনের প্রবাহ যাতে ঠিক থাকে সেই জন্য তাকে সচেতন থাকা, এটাও যে তার দায়িত্ব, এই দায়িত্বটা তাকে করতে হবে। রহমান ভাই, আপনার কাছে জানতে চাবো যে তাদের কোন জায়গা থেকে আসলে কাজ শুরু করতে হবে, কারণ সিটি কর্পোরেশনের তো একটি মেয়াদ গেল, পরবর্তী যে দ্বিতীয় মেয়াদ আসছে সেখানে যেই আসলে নতুন মেয়র হিসাবে মানে ধারাবাহিকতা তো থাকা উচিত তার কাজের, যিনি আসুন। আমি মনে করি শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে আপনার সেতু হওয়া দরকার, সেই সেতুটা অত্যন্ত দ্রুত হওয়া দরকার। এবং আমাদের যেটা সংকট, আমাদের জাতির যেটা সংকট, এটা নারায়ণগঞ্জেরও সংকট, সেটা হলো এই সরকারের, বর্তমান সরকারের, এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোনো সাংস্কৃতিক নীতি নেই, এবং সাংস্কৃতিক নীতি না থাকার কারণে সাংস্কৃতিক চর্চাগুলো আপনার হচ্ছে না, এবং সাংস্কৃতিক চর্চার জন্য যে জায়গাগুলো নির্ধারিত করা যায় সেই জায়গাগুলো বিকাশও ঘটছে না। সুতরাং সরকারেও আপনার এই দায়িত্ব নিতে হবে, এবং আমি মনে করি সিটি কর্পোরেশন, স্থানীয় সরকারও দায়িত্ব নিতে হবে, তাহলে সিটি কর্পোরেশন পূর্ণাঙ্গভাবে কাজটা করতে পারবেন। সরকার সচেতন নয় সাংস্কৃতিক আন্দোলনের জন্য, সাংস্কৃতিক কর্মীদের জন্য, এবং সরকার একেবারেই উদাসীন সাংস্কৃতিক আপনার কাছে কি মনে হয় যে এই যে আমরা বলছি যে প্রথম মেয়াদ এবং দ্বিতীয় মেয়াদ সিটি কর্পোরেশন শুরু করবে, সেখানে সার্বভৌম মেয়র এর প্রয়োজনীয়তা কতটুকু? আমি মনে করি যে স্থানীয় সরকারেরই একটা আমূল পরিবর্তন হওয়া দরকার, যতগুলো কাঠামোরই পরিবর্তন দরকার, কাঠামোর পরিবর্তন হওয়া দরকার। সেটা হলো স্থানীয় সরকারের যেটা সবচেয়ে বিমাতা সুলভ আচরণ, সেটা হলো এই সিটি কর্পোরেশনের মেয়রদের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা ক্ষমতা প্রয়োগ করার বিষয়গুলো তারা দেন না। এবং স্থানীয় সরকার এবং তার মন্ত্রণালয় যদি সরকারের মাধ্যমে এই কাজটা করেন, তাহলে আমার মনে হয় সিটি কর্পোরেশন শুধু নারায়ণগঞ্জের নয়, সমগ্র বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলো জনগণের জন্য পূর্ণাঙ্গভাবে কাজ করতে এবং পারবে। কাউন্সিলররা কতটুকু আসলে মানে তাদের একক সিদ্ধান্ত অনুযায়ী বা তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী তার ওয়ার্ডে কাজ করতে পারেন? এখানে সংরক্ষিত নারী আসনেরও বিষয় আছে। হ্যাঁ, নারী আসনে যারা কাজ করেন তারা, আমি মনে করি যে অনেকগুলো নারীকে আমরা দেখছি তারা জনগণের সঙ্গে সম্পর্কিত, তারা ভালো কাজ করেছেন। এরকম আমরা অনেক নারী কাউন্সিলরদের দেখেছি। আর এমনিতে এবং নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় এখন এই নির্বাচনে যারা কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর হিসেবে দাঁড়িয়েছেন, তাদের আমরা ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা নাকি অত্যন্ত সচেতন মানুষ। তারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে একটা পরিবর্তন নারী আসনের মধ্যে ঘটবে, এবং নারায়ণগঞ্জের নারী আন্দোলনও ঘটবে। আমি মনে করি যে স্থানীয় সরকারের কার্যক্রমে যাতে স্থানীয় অপরাজনীতি বা স্থানীয় যে রাজনৈতিক শক্তিগুলো যারা বাধাগ্রস্ত করতে চায়, যারা এই ধরনের অপশক্তি সব জায়গায় থাকে, হ্যাঁ, সেই অপশক্তি থেকে বাঁচিয়ে, নিজেকে বাঁচিয়ে স্থানীয় সরকারের এমন কিছু ক্ষমতা থাকা উচিত যে এখান থেকে বাঁচিয়ে সে যাতে তার কাজগুলো, জনকল্যাণমূলক কাজগুলোকে সে যেন মানে বাধাহীনভাবে নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র কতটুকু দায়িত্ব পালন করার সুযোগ পান, বা তার কতটুকু আপনি? আমি শুধু নারায়ণগঞ্জের মেয়রের কথা বলছি না, আমি সমগ্র বাংলাদেশের সকল মেয়রের কথাই বলছি। নগরবাসীর নিরাপত্তার চিন্তা তো তাকেই করার কথা, কিন্তু সরকারের বিমাতা সুলভ আচরণের কারণে স্থানীয় সরকার কাঠামোর আর কি, হ্যাঁ, স্থানীয় সরকারের যে কাঠামো, এটা যদি পরিবর্তন করা না যায়, তাহলে নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নয়, সমগ্র বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলো পূর্ণাঙ্গভাবে জনগণের নিরাপত্তা দিতে পারবে। এখানে আমি বলতে পারি, যেমন ধরেন যে সাংবিধানিকভাবে তো সিটি কর্পোরেশনকে সেরকম কোনো ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু যদি মনে করেন যে মানে ব্যক্তি যদি মানে নির্বাচিত মানুষ যদি সত্যিকারভাবে তার আচরণ করে বা নাগরিকের প্রতি তার যদি সেই ভালোবাসা থাকে, তাহলে যেমন আমরা নারায়ণগঞ্জে যখন একটা প্রতিবাদ প্রতিরোধ করি বা জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন আমরা কিন্তু
মাথার মধ্যে আমাদের থাকে যে যে আমাদের মেয়র আমাদের সাথে আছে, এটা মানে এটা আমি বলতে বাধ্য হলাম কথাটা, যে এটা আমরা ফিল করি যে আমাদের, এবং এটা আমাদেরকে আলাদা একটা সাহস দেয়। এবং এটা যদি তার যদি আসলে প্রশাসনিক ক্ষমতাও থাকতো কোনো একটা লেভেল পর্যন্ত, তাহলে আমি মনে করি এই শহরের নাগরিকরা আরো অনেক বেশি নিরাপত্তা বোধের মধ্যে থাকতে পারতো বলেই আমি বিশ্বাস করি। আহ, আমরা শেষ করব। আমরা আশা করব যে যিনি মেয়র হয়ে আসেন না কেন, নির্বাচিত হয়ে যিনি মেয়র হয়ে আসেন কিংবা যিনি কাউন্সিলর হিসেবে আসেন নির্বাচিত হয়ে যার যার ওয়ার্ড থেকে, তারা নিশ্চয়ই নাগরিকদের যে নিরাপত্তার বিষয় আছে, আপনার সাংস্কৃতিক আন্দোলনের কথা বললাম, সাংস্কৃতিক চর্চার কথা বললাম, আমরা নারী অধিকারের কথা বললাম, নারী আন্দোলনের কথা বললাম, এবং জনজীবনের যে স্বাচ্ছন্দ্য সেখানে তারা নাগরিকদের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, নাগরিকদের পাশে থাকতে হবে, সেরকম একটি পরিবেশ প্রথম মেয়াদে যতটুকু হয়েছে, দ্বিতীয় মেয়াদে নিশ্চয়ই আরেকটু পরিপক্কতা আসবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের, সেই প্রত্যাশা নিশ্চয়ই আমাদের সবার থাকবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এই ভোটের সময় যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে নারায়ণগঞ্জ থেকে আমাদের এই ভোটের সময়ের সঙ্গে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটের সময়। দেখা হবে আগামী দিন নারায়ণগঞ্জে। সেই পর্যন্ত সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।